কথাটা শুনুন, এরা এখন কোথায় যাবেন, কি করবেন? বাবা মা যদি বৈধ ভোটার হয়ে থাকে, সন্তান কি করে অবৈধ ভোটার হয়ে থাকে? এই অঙ্ক কিভাবে পসিবল? এনার বাবা বৈধ, এনার সন্তানও বৈধ, কিন্তু ইনি মাঝখানে ঝুলে আছেন। কি অঙ্কে সম্ভব? মানে ঠিক আছে, এর পরেও যারা পদ্ম ফুলের একটা বোতাম টিপবেন, এটা জেনে টিপবেন যে ডিটেনশন ক্যাম্পে আপনার বুড়ো বাবা মায়ের জন্য দুটো কক্ষ বুক করছেন। আমার বাড়ির আশেপাশে 3টে ইয়াং ছেলের নাম কেটেছে। 3টে ইয়ং ছেলে? আরে 3জনের নাম কি একটু বলুন তো? আছে 3জনের নামটা আমি এই মুহূর্তে বলতে মানে আমার 3জনই হিন্দু, একদম 3জনই হিন্দু। হ্যাঁ, ব্রাহ্মণ। এই যে হিন্দু হিন্দু ভাই ভাই বলেছিল। 3জনই নাম কেটে ব্যাপার। আচ্ছা, নাম কেটে দিয়েছে। 24-25 বছরের ছেলে পিলে তো, 24-25 বছরের ছেলে পিলে মানে তারা বার্থ সার্টিফিকেটও তাদের আছে। হ্যাঁ, মাধ্যমিকে অ্যাডমিট কামারপুকুর রামকৃষ্ণ মিশনে পড়তো। আপনার ছেলের বার্থ সার্টিফিকেট ছিল? হ্যাঁ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট দিল, ওটা কামারপুকুর রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। যারা আমি এখানে ক্যামেরা আছে, আমি বাইকটা একটু পরে দেবো, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখনো যারা ভাবছেন সত্যি সত্যি বাংলাদেশি রোহিঙ্গা খুঁজতে, তারা এনাদের মতো মানুষদের কথাটা শুনুন। এরা এখন কোথায় যাবেন, কি করবেন? ফর্ম 6 জমা দেবেন, সেটার জন্য যে ভোটের আগে তাদের নামটা উঠবে, তার কি গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই তো। এরা তো অনেকটা আপনার কোনো একটা আপনি অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজনে মাল অর্ডার দিলেন, সেটা প্রসেসিংটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এখানে শিপ হয়েছে, ওখান থেকে ওখানে শিপ হয়েছে, ট্র্যাক করারও তো অপশন নেই। আপনি জমা দিয়েছেন, ডাইরেক্ট ভোটার তালিকায় আপনার নাম উঠবে কিনা ভোটের কদিন আগে জানতে পারবেন। যে এই যে নাম বাদ দেবে, প্রত্যেক কিন্তু হিন্দু, এই যে ছেলে পিলেগুলোর কথা বলছে, নাম বাদ আছে, বাবা মায়ের নাম উঠেছে, সন্তানের নাম ওঠেনি, তার মানে কি? বাবা মা যদি বৈধ ভোটার হয়ে থাকে, সন্তান কি করে অবৈধ ভোটার হয়ে থাকে? এই অঙ্ক কিভাবে পসিবল? মানে জ্ঞানেশ কুমার তিনি বৈধ, তার সন্তান অবৈধ হতে পারে? আমি জানি না। এই যেগুলো করছেন, এগুলোর ভয়েই আমরা পেয়ে প্রথম দিন থেকে SIR এর বিরুদ্ধে আওয়াজ তুলেছি। কারণ এই প্রসেসটা যতটা সহজ সরল ভাবে দেখানো হয়েছে, উদ্দেশ্য যতটা সাধু বলা হয়েছে, তার কোনোটাই কিন্তু নয়, কোনোটাই ছিল না। তো এখানে ইনি আসছেন, ইনি কিন্তু আমাদের স্টেজে গিয়ে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াননি। এরকম আপনি ঘুরলে প্রচুর মানুষ পাবেন এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, যাদের এদিকে আমার মায়ের নাম কি হয়েছে? আমার 2002 এ ভোটার লিস্টে নাম আছে। আমি অনলাইনে SIR ফর্ম ফিল আপ করেছিলাম। আমার এক্সাক্ট ডকুমেন্ট আছে। আপনার নাম কি? আমার নাম রাজীব দাস। আপনার নাম কি? ডিলিট করেছে? আমার ডিলিট করেনি, তো আমার নাম অ্যাডজুডিকেশন। আমি 30 ইয়ার্স লাস্ট রেলেতে সার্ভিস করছি। পাসপোর্ট দিয়েছি, মাধ্যমিকের বাড়ির সবার ঠিক আছে। আমার ছেলে, আমার নতুন নথি দিয়ে আমার ছেলের ভোটার লিস্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনারটা বিচারাধীন? আমি আমারটা বিচারাধীন। মানে বুঝুন, আমি এনার বাবা বৈধ, এনার সন্তানও বৈধ, কিন্তু ইনি মাঝখানে ঝুলে আছেন। কি অঙ্কে সম্ভব? মানে কোনোদিন এটা হতে পারে একটা ফ্যামিলিতে দাদু বৈধ, নাতি বৈধ, কিন্তু এই নাতি হলো যে বাবার জন্য, সে বাবা বৈধ নয়। আমাকে এখন বলছে যে আপনি ম্যাপিং দেখাতে পারেননি 2002 সালে। আমি যেখানে অথেন্টিক। না, আপনি ম্যাপিং দেখাতে পারেননি, আপনার ছেলে কি করে দেখাবেন? বলছে আমার ক্ষেত্রে আমি যে আন্ডার জাজমেন্ট হয়েছি, আমি ম্যাপিং দেখাতে পারি। আচ্ছা, বলছে আপনার বাবার পরিচয় দেখাতে পারি না। আমি 2002 এ আছি। আপনি নিজে আছেন? আমি নিজে আছি। আমি কেন ম্যাপিং দেখাবো? বাই ডিফল্ট ওটাতে ম্যাপিং হবে। আমি অনলাইনে ম্যাপিং হবে, ওটা তো নরমাল ম্যাপিং। হ্যাঁ, ওটা দেখাচ্ছি তো, ওরা কি করেছে ওই ডিটেইলসও আমার কাছে আছে। এটা কে? এটা হচ্ছে আমাদের 4 নম্বর ওয়ার্ডে ইন্দ্রনীল দাস। ওর নামটা আছে, কিন্তু ওর মায়ের নামটা ডিলিট করে দিয়েছে। অথচ ওর মা টানা ভোট দিয়ে আসছে। 2002 ভোটার, 2002 ভোটার। এই এখন অব্দি যতগুলো নাম দেখলেন না, সবকটা দেখুন দাস, ব্যানার্জি, ভট্টাচার্য, সেন, রায়। বাংলাদেশি রোহিঙ্গা কিন্তু কোথাও নেই, ঠিক আছে? এর পরেও যারা পদ্ম ফুলের একটা বোতাম টিপবেন, এটা জেনে টিপবেন যে ডিটেনশন ক্যাম্পে আপনার বুড়ো বাবা মায়ের জন্য দুটো কক্ষ বুক করছেন, দুটো রুম বুক করছেন। এটা ভেবেই আবার পদ্ম ফুলের বোতামটা টিপবেন। বর্ধমানের একজনের সাথে পরিচয় হলো, তিনি এসছেন, উনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছেন, উনি বার্থ সার্টিফিকেট দিয়েছেন, তারপর নাম ডিলিটেড। আজকে কোথায় গেল? কৌস্তব কোথায় গেল? বারাসাতে কৌস্তব কোথায় গেল? ছিল এরা না? ঠিক আছে, এসে বলছে পাসপোর্ট জমা দিয়েছে, পাসপোর্ট জমা দেওয়ার পরও ডিলিট। এটা কার? ডিএম থেকে পাঠিয়েছে। আমার 2002 সালের নাম বিএলও কি করেছে, আন্ডার নট ম্যাপিং। আমি ম্যাপ 2002 সালের ভোটার, আমাকে দিয়েছে 2002 এটা দিয়ে পাঠিয়েছে, হ্যাজ নট শোন এনি ম্যাপিং ইন লাস্ট লাইন। আমি পাসপোর্ট দেওয়ার পরেও আমি আন্ডার। এবার আমার বক্তব্য হচ্ছে যে এই মানুষগুলো কি করবে, মানে এদের অসহায়তাটা ভাবুন। কারণ এরপরে যখন এনআরসি হবে, প্রথম কোপটা এদের হাতে পড়বে যে তোমাদের যেহেতু ভোটার তালিকায় নাম অলরেডি গেছে নাগরিকত্ব যাচাইয়ে, তোমরা একদম বাই ডিফল্ট তোমরা বিদেশি। তারপরে বাকিদের মধ্যে আবার ঝাড়াই পাচাই হবে। তো হিন্দু ভাই ভাই শুনে যারা ভোট দিয়েছিলেন, একটা কথা বুঝতে পেরেছেন, বিজেপি যাদেরকে ভাই বলে বাসটায় তাদের জন্যই তেল লাগায়। এরপরেও যারা বোকামি করবে, আবার বলছি, পদ্ম ফুলের বোতাম টিপবেন, নিজেদের সর্বনাশ নিজেরা ডেকে আনবেন।
কারণ এই মানুষগুলোর কোনো দোষ ছিল না। এরা বিশ্বাস করেছিল নরেন্দ্র মোদীকে, বিশ্বাস করেছিল ইলেকশন কমিশনকে, এবং বিশ্বাস করেছিল কিছু সংবাদ মাধ্যমকে, যারা দিনের পর দিন টেলিভিশন মিডিয়াতে বলে গেছে এসআইআর তো ভালো, কেন বিরোধিতা করছে তৃণমূল, এসআইআর তো দারুণ জিনিস, ভোটার তালিকা তো শুদ্ধ হবে, এমন শুদ্ধ হয়েছে। আমার বাবা মার নামে পদবি পাল্টে দিয়েছে, এই এখন হাতে নাতে প্রমাণ। দেখুন বিজয় সরকারকে করে ঠিক আছে। কি করে দিল? এই দেখো, এই দেখো মানে নতুন এসআইআর পাল্টে দিয়েছে। এসআইআর এ আমার বাবার নাম ছিল 2002 এ, মায়ের নামও ছিল 2002 এ। 2025 সালের 16 ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকা আমাদের তিনজনেরই নাম ছিল। আমার হিয়ারিং এসেছিল, পরবর্তীতে সেই হিয়ারিং আমি বার্থ সার্টিফিকেট অ্যাজ ওয়েল অ্যাজ বাবার 79 সালে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সেভিংস ব্যাংকের পাসবই জমা দিই। সেই ডকুমেন্ট যখন পরবর্তীতে স্ক্রুটিনাইজ হয়, আমার এক বন্ধু গোপন সূত্র মারফত জানতে পারে যে আমার বাবার নাম সুবীর কুমার সরকার, মায়ের নাম ইলা সরকার, পাল্টে করে দিয়েছে গৌতম রায়চৌধুরী আর মালা রায়চৌধুরী। কোথায়? এই যে গোল করা আছে, এই যে গোল করা আছে। দাঁড়ান, এই দেখুন, আপনার মায়ের অ্যাকচুয়াল নাম কি? আমার মায়ের নাম হচ্ছে ইলা সরকার, করে দিয়েছে মালা রায়চৌধুরী, আর বাবার নাম সুবীর। এই দেখুন, এসআইআর করার পর এনার বাবা মায়ের দুজনের নাম এরা পাল্টে দিয়েছে। আর এখন নাম হয়ে গেছে delete। লাস্ট এসআইআর কবে হয়েছিল? 2002। আজকের দিনে যে ম্যাপিং গুলো হচ্ছে কার সাথে করা হচ্ছে? 2002 এর সাথে। আর নির্বাচন কমিশন বলছে লাস্ট এসআইআর ওটা, তাই ওটাকে মান্যতা দেওয়া হবে। তাহলে এই এসআইআর কে মান্যতা দেওয়া হবে আবার 20 বছর পর, তাই তো? তার মানে 2045-এ যখন এসআইআর হবে, যখন আমাদের বয়স, আমরা যখন একটু বুড়োর দিকে চলে যাব, তখন যে এসআইআরটা হবে, তখন তাহলে 25 কে মান্যতা দেওয়া হবে। আর ইনি যখন 25-এর জন্য আবার ম্যাপিং করতে যাবেন, এর বাবার নাম পাল্টে গেছে। একদম। তাহলে ইনি এখন ভুগছেন, ইনি 25 বছর পরে ভুগবেন। তাহলে আমরা জন্মেছি কি করতে এই দেশে? এবং সর্বোপরি আমি যখন 10 বছর নিয়ে এসডিও অফিসে গিয়েছি, এসডিও অফিস বলছে আমাদের কাছে এই ধরনের অ্যাপিল জমা দেওয়ার কোনো অ্যাপ্লিকেশন গাইডলাইন আসেনি। বুঝুন, এই ধরনের প্রবলেম হলে সে মানে ডাক্তারের কাছে আপনি গেছেন, ডাক্তার বলছে আসলে এই রোগটার না ওষুধ আমি পড়িনি সিলেবাস এমবিবিএস পড়ার সময়। ইয়ারও কষ্ট কি করবে এরা, কি করবে? আসলে কারোর কিছু জানা নেই, তার একটা মূল কারণ হচ্ছে সবটা জ্ঞানেশ কুমার বসে করছেন। আর জ্ঞানেশ কুমারের মাথায় দুই গুজরাটি ভাই, নরেন্দ্র মোদী, অমিত শাহ। ওরা যা বলবেন জ্ঞানেশকে তাই করতে হবে। কারণ আগে ইলেকশন কমিশনার চুজ করতো 3 জনের কমিটি, তাতে থাকতো দেশের প্রধানমন্ত্রী, দেশের বিরোধী দলনেতা, আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই 3 জন থাকা মানে একটা নিরপেক্ষ লোক চুজ হবে। কিন্তু মোদী হঠাৎ নিয়ম পাল্টে দিল। কি করলো? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখান থেকে সরিয়ে দিল কমিটি থেকে, করে নিজের সরকারি আরেকজন মন্ত্রীকে ঢোকালো, ধরুন অমিত শাহ। তাহলে এখন 3 জনের কমিটি কি? একটু আস্তে। তাহলে এখন 3 জনের কমিটি কি হলো? একজন মোদী, একজন অমিত শাহ, দুজনে একই পক্ষের, আর একজন বিরোধী দলনেতা, মানে এখন ধরুন রাহুল গান্ধী। তো এই রাহুল গান্ধীকে রাখাও তো সমান, কারণ 3-এর মধ্যে 2:1 আমার তো সবসময় এদের মতামতই জিতবে। তাহলে ওইখান থেকে প্রসেস শুরু হয়েছিল, ওখান থেকে তো পাপ অভিসন্ধি বোঝা যায়। আর ইলেকশন কমিশন আমরা জানি একটা নিরপেক্ষ সংস্থা। বিজেপি আসার পর আমরা অদ্ভুত জিনিস দেখছি, ইলেকশন কমিশনার হচ্ছে বিজেপির দালাল, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিজেপির হয়ে এমপি ইলেকশন লড়ছে। যেখানে মানুষ ভরসা নিয়ে যায়, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে এরা কি বলবো, বলা উচিত আমার ধর্ষণ করেছে, রেপ করেছে। নরেন্দ্র মোদী আর অমিত শাহ মিলে রেপ করেছে, এবং কিছু করা যাবে না। সুপ্রিম কোর্টের সামনে মুখে মুখে কথা বলছে, সুপ্রিম কোর্টকে বলছে আমরাই যা বলবো শেষ কথা। আর সত্যি তাদেরকে পাওয়ারও দেওয়া রয়েছে। তো এখন আপনি যদি বাঁদরের হাতে মশাল দিয়ে দেন, পাড়ায় তো আগুন জ্বলবেই। 2024-এ ভোট করার সময় বাংলা থেকে যারা 12টা সিট দিয়েছিলেন, তাদের এবার একটু বোঝা উচিত যে গুজরাটে বসা তুই বাঁদরের হাতে মশাল দিয়েছিলেন, এখন আপনার ঘরটাও জ্বলছে, আপনার ধুতিতেও আগুন লেগেছে। এখন আপনি মমতা ব্যানার্জিকে ডাকছেন জল দেওয়ার জন্য। সেদিন যখন দিদি বলেছিল দাদা দেবেন না, সেদিন শোনেননি। ভুগতে হবে এখন। এখন নেত্রী